আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে গল্পটির দ্বিতীয় পর্ব। মুশফিকুর রহমান ফ্লাস্কে চা ঢালতে ঢালতে গল্প শুরু করল। আমার ছেলেবেলা মোটেই মজার নয়। গল্প করে বেড়াবার কিছু নেই, সব মনেও নেই। তবু বলছি, আমি বড় হয়েছি পুরনো ঢাকায়। অনেকের ধারণা নেই যে পুরনো ঢাকায় অসম্ভব বিত্তবান বেশ কিছু মানুষ থাকেন। বাইরে থেকে তাদের অর্থ ও বিত্তের পরিমাণ বোঝা যায় না। আমাদের একেবারেই বোঝা যেত না। জেলখানার মতো উঁচু দেয়াল দেয়া বাড়ি, গেটের ভেতর দিয়ে ঢুকলে অনেকখানি ফাঁকা জায়গা। ফুলের বাগান টাগান নেই। এলোমেলোভাবে কয়েকটা বড় বড় দেশি ফুলের গাছ, চাপা গাছ, শিউলি গাছ। বাড়ির দক্ষিণ দিকে হাসনাহেনার প্রায় জঙ্গলের মতো ঝাড়। এই গাছগুলোতে কখনো ফুল ফোটে না, মাঝে মাঝে কেটে দেওয়া হয়, আবার আপনাতেই গজায়। বাড়ির পেছনে বেশ কিছু ফলের গাছ। একটা আছে কামরাঙা গাছ। এই গাছে কিছু কামরাঙা হয়, অন্যগুলোতে ফল হয় না। একটা পাতকুয়া আছে, মেঝে বাঁধানো। কুয়ার পানি খুব পরিষ্কার, তবে বৃষ্টি গন্ধ বলে সেই পানি ব্যবহার করা হয় না। বাড়িটা একতলা, অনেক বড়। মূল বাড়ির উত্তরে কামরাঙা গাছের কাছে 4 কামরার আলাদা একটা দোতলা বাড়ি। নিচে 3 কামরা, উপরে 1 কামরা। দোতলাটাকে আমরা বলতাম উত্তর বাড়ি। দোতলার পুরোটাই বলতে গেলে বারান্দা। ছেলেবেলায় আমার উত্তর বাড়িতে যাওয়া পুরোপুরি নিষেধ ছিল, কারণ উত্তর বাড়িতে থাকতেন বাবা। তিনি বাচ্চা কাচ্চা পছন্দ করতেন না। আমার বাবা পৃথিবীর বেশিরভাগ জিনিসই অপছন্দ করতেন। হইচই অপছন্দ করতেন, বাচ্চা কাচ্চা অপছন্দ করতেন, গান অপছন্দ করতেন। সবচেয়ে মজার ব্যাপার হলো গাড়ি অপছন্দ করতেন, কারণ গাড়ি স্টার্ট করলে ভটভট শব্দ হয়। যে কারণে আমাদের কোনো গাড়ি ছিল না। আমি স্কুলে যেতাম রিকশায়। আমাকে মাথা কামানো গাট্টা একটা লোক স্কুলে নিয়ে যেত। তার নাম ছিল সর্দার। আমি ডাকতাম সর্দার চাচা। তিনি কথায় কথায় বলতেন, এক টান দিয়া কলজা ছিঁড়া বাইর কইরা ফেলামু। এমনভাবে বলতেন যেন তিনি কাজটা এক্ষুনি করবেন। ধরুন আমরা রিকশা করে যাচ্ছি, অন্য একটা রিকশার সঙ্গে ধাক্কা লাগলো, আমার পড়ে যাওয়ার উপক্রম হলো। তিনি চলন্ত রিকশায় উঠে দাঁড়িয়ে বলতেন, এক টান দিয়া কলজা ছিঁড়া ফেলামু। সর্দার চাচাকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু উনি আমাকে পছন্দ করতেন কি করতেন না কোনোদিন জানতে পারিনি। সর্দার চাচাকে আমার অপছন্দ করার কোনো কারণ ছিল না। পছন্দ করতাম, কারণ আমার আর কেউ ছিল না। বাবার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই, মার সঙ্গেও নেই। বাবা মাকে পরিত্যাগ করেছিলেন। মার এই বাড়িতে আসা নিষেধ ছিল। আমাকে লালন পালন, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে আনা সবই সর্দার চাচা করতেন। আমার জগৎ ছিল স্কুল এবং 4 দেয়াল ঘেরা আমাদের বাড়ি। স্কুল আমার ভালো লাগতো না, বাড়িও ভালো লাগতো না। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন স্কুলে যাওয়া আমার বন্ধ হয়ে গেল। কারণ আমার কাছে স্পষ্ট নয়, শুধু শুনলাম বাবা বলে দিয়েছেন স্কুলে যেতে হবে না, মাস্টার এসে আমাকে বাড়িতে পড়াবে। আমার স্কুলে যেতে না দেওয়ার কারণ আমি তখন যা অনুমান করেছি তা হচ্ছে, কোনো একদিন হয়তো স্কুল থেকে আমার মা আমাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। মিসির আলি বললেন, এখন আপনার অনুমান কি? স্যার, আমার অনুমানের কথা আপনাকে বলবো না। আমি আমার অনুমানের কথা বলে আপনাকে প্রভাবিত করব না। বেশ, আপনি বলতে থাকুন। আমার জীবন কাটতে লাগলো বাড়ির পেছনে কুয়োতলায়, বাঁধানো কুয়োতলা। আমি চক দিয়ে ছবি এঁকে ভরিয়ে ফেলতাম। সন্ধ্যাবেলা সর্দার চাচা ছবিগুলোর দিকে তাকিয়ে বলতেন, ভালো হইছে, সৌন্দর্য হইছে। তারপর কুয়ো থেকে বালতি বালতি পানি তুলে কুয়োতলা ধুয়ে পরিষ্কার করে রাখতেন, যাতে পরদিন আমি ছবি আঁকতে পারি। যে মাস্টার সাহেব আমাকে পড়াতে এলেন, তাকে আমার পছন্দ হলো, খুবই পছন্দ হলো। হাসি খুশি, পড়াতেন খুব ভালো। পড়ানোর ফাঁকে ফাঁকে গল্প করতেন। মানুষটা খুব রোগা, অনেকখানি লম্বা। অতিরিক্ত লম্বার কারণেই বোধহয় কুঁজু হয়ে থাকতেন। চাইনিজদের মতো তার থুতনিতে দাড়ি ছিল। প্রচুর সিগারেট খেতেন।
সস্তা দামের সিগারেট। সিগারেটের কড়া গন্ধে আমার দম বন্ধ হয়ে যেত, বমি আসতো। যখন গল্প শুরু করতেন তখন আর কিছু মনে থাকতো না, তামাকের গন্ধও পেতাম না। কি গল্প করতেন? নানান ধরনের গল্প। চার্লস ডিকেন্সের অলিভার টুইস্টের পুরো গল্পটা তিনি আমাকে বলেন। কাঁদতে কাঁদতে আমি এই গল্প শুনি। আজ পর্যন্ত আমি কাউকে এত সুন্দর গল্প বলতে শুনিনি। অল্প কিছুদিন স্যার আমাকে পড়ালেন, তারপর তার চাকরি চলে গেল। কেন? আপনাকে পরে বলবো, ব্যাখ্যা করে বলবো। স্যারের প্রসঙ্গ এখন থাক। যে কথা বলছিলাম, ওনার চাকরি চলে গেলেও উনি কিন্তু প্রায়ই আসতেন, চুপি চুপি আসতেন। বেছে বেছে এমন সময় আসতেন যখন বাবা থাকতেন না। গলা নিচু করে বলতেন, তোমাকে দেখতে আসলাম, ভালো আছো? তোমার বাবা বাসায় নাই তো? আমি যদি বলতাম না, তিনি অসম্ভব আনন্দিত হয়ে তৎক্ষণাৎ সিগারেট ধরাতেন। একদিন ঠিক দুপুরবেলায় এসে গলা নিচু করে বললেন, তন্ময়, বাবা একটা কথা শোনো, তোমার মা তোমাকে একটু দেখতে চায়, শুধু এক পলক দেখবে। তোমার মার খুব শরীর খারাপ, হয়তো বাঁচবে না, তোমাকে খুব দেখার ইচ্ছা। তুমি কি যাবে আমার সঙ্গে? দুপুরবেলা তো তোমার বাবা বাসায় বেশিক্ষণ থাকেন না, তখন নিয়ে যাব, দেখা করিয়ে আবার ফিরিয়ে দিয়ে যাব। যাবে? এই দেখো, তোমার মা একটা চিঠিও দিয়ে দিয়েছেন, চিঠিটা পড়ো। আমি চিঠিটা না পড়েই তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ। তিনি চিন্তিত গলায় বললেন, কাউকে কিছু বলবে না, কাউকে কিছু বললে তোমাকে নিতে দেবে না। আমি কাউকে কিছু বলবো না। আমি তোমাকে নিতে আসবো না, বুঝলে? তুমি করবে কি, দুপুরবেলায় সুযোগ বুঝে গেট দিয়ে বাইরে চলে আসবে, এক দৌড়ে সদর রাস্তায় চলে আসবে। একটা বেবি ট্যাক্সি স্ট্যান্ড আছে না, ওইখানে আমি থাকবো। তুমি আসা মাত্র তোমাকে নিয়ে চলে যাব। আসতে পারবে না? পারবো। দেখো, কেউ যেন কিছু জানতে না পারে, জানতে পারলে আমার সর্বনাশ হয়ে যাবে। তোমার বাবা আমাকে ক্ষমা করবেন না, উনি সেই মানুষই না, আমি একজন দরিদ্র মানুষ। আমি যাব। কবে আসবে? আপনি বলুন। আগামীকাল পারবে? পারবো। ওনাকে খুব চিন্তিত মনে হলেও আমি মোটেই চিন্তিত হলাম না। আমার মনে হলো কেউ কিছু বুঝতে পারার আগেই আমি চলে আসব। তাছাড়া শীতের দুপুরে সর্দার চাচা পাকা বারান্দায় পাটি পেতে রোদে ঘুমায়, বাবা বাসায় থাকেন না, তিনি ফেরেন সন্ধ্যায়। গেটে যে থাকে সেও ঝিমুতে থাকে, এক ফাঁকে ঘর থেকে চলে গেলেই হলো। তাই করলাম, সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলাম। গিয়ে দেখি বেবি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মাস্টার সাহেব শুকনো মুখে দাঁড়িয়ে আছেন, তার হাতে সিগারেট। তাকে দেখে দারুণ চিন্তিত মনে হলো, ভীত চোখে চারদিকে তাকাচ্ছেন। আমাকে দেখে তার উৎকণ্ঠা আরো বাড়ল। তিনি বললেন, কেউ দেখেনি তো? আমি বললাম, না। তিনি বললেন, চলো একটা বেবি ট্যাক্সি নিয়ে নেই। উনি যখন বেবি ট্যাক্সি দরদাম করছেন তখনই সর্দার চাচা উপস্থিত হলেন, আমাদের দুজনকেই বাড়িতে নিয়ে গেলেন। বাবা আসলেন সন্ধ্যাবেলা। তিনি আমাকে কিছুই বললেন না, কিন্তু স্যারের শাস্তির ব্যবস্থা করলেন। সেই শাস্তি ভয়াবহ শাস্তি। একতলার দারোয়ানের ঘরে দরজা বন্ধ করে মার। সেই ঘরের ভেতর আমিও আছি। বাবা চাচ্ছিলেন যেন শাস্তির ব্যাপারটা আমিও দেখি। স্যারকে মারছিল সর্দার চাচা। আমি একটা খাটের উপর দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য থরথর করে কাঁপতে কাঁপতে দেখছি। স্যার একসময় রক্তবমি করতে লাগলেন এবং একসময় কাতর গলায় বললেন, আমারে জানে মারবেন না, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। সর্দার চাচা হিস হিস করে বললেন, চুপ, শব্দ করলে কলজে টান দিয়ে বাইর করে ফেলামু, চুপ। এরপর কি হলো আমার মনে নেই, কারণ আমার জ্ঞান ছিল না। আমি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে যাই। জ্ঞান হলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, সর্দার চাচা আমার মাথায় পানি ঢালছেন। আমি বললাম, উনি কি মারা গেছেন? সর্দার চাচা বললেন, আরে দুর্বোকা, মানুষ অত সহজে মরে না, মানুষ মারা বড়ই কঠিন, তারে রিকশায় তুললা বাসায় পাঠাইয়ে দিছি।
রক্ত বমি করছিল? পেটে আলসার থাকলে অল্প মাইর দিলেই নাকে মুখে রক্ত ছোটে, ও কিছু না। উনি তাহলে মরেন নাই? না। আচ্ছা ঠিক আছে, তোমারে একদিন তার বাসায় নিয়ে যাব নে। আমি ওনার বাসায় যাব না। এইটাই ভালো, কি দরকার? সর্দার চাচা আমাকে মিথ্যা কথা বলেছিল। স্যারকে ওই রাতে ভয়ঙ্করভাবে মারা হয়েছিল। অচেতন অবস্থায় তাকে গভীর রাতে বাহাদুর শাহ পার্কে ফেলে আসা হয়। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যু হয় হাসপাতালে। মৃত্যুর আগে তার জ্ঞান ফেরেনি, কাজেই তিনি মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলে যেতে পারেননি। মুশফিকুর রহমান চুপ করল, হাই তুলতে তুলতে বলল, আজ এই পর্যন্ত থাক, ঠান্ডা বেশি লাগছে। মিসির আলি বললেন, আপনার স্যারের নাম কি? ওনার নাম জানি না, খুব অল্পদিন পড়িয়েছিলেন, নাম জানা হয়নি। উনি ছিলেন একজন পেশাদার প্রাইভেট টিউটর, ছাত্র পড়ানো ছাড়া আর কিছু করতেন না। উনি আপনাকে কতদিন পড়িয়েছিলেন? সপ্তাহ 2 কিংবা তার চেয়েও কম। আমার শৈশবের ঘটনা আপনার কাছে কেমন লাগলো? মোটামুটি লেগেছে, সাজানো গল্প। যত সুন্দরী হোক, সাজানো গল্প ভালো লাগে না। মুশফিকুর রহমান তীক্ষ্ণ গলায় বলল, সাজানো বলছেন কেন? গল্পটা সাজানো মনে করার পেছনে আমার অনেকগুলো কারণ মনে আসছে। যে ভদ্রলোক মাত্র 2 সপ্তাহ আপনাকে পড়িয়েছেন, তিনি এই সময়ের ভেতর আপনাকে গোপনে নিয়ে আপনার মার সঙ্গে দেখা করিয়ে আনার মতো দুঃসাহসিক পরিকল্পনা হাতে নেবেন, তা বিশ্বাস্য নয়। আমার মনে হয় ঘটনাটা এরকম। আপনি বাড়ি থেকে পালাচ্ছিলেন। যখন আপনার সর্দার চাচা আপনাকে ধরল, তখন শাস্তির হাত থেকে বাঁচার জন্যে মাস্টার সাহেবকে জড়িয়ে গল্পটা তৈরি করলেন। দুর্ভাগ্যক্রমে সেই সময় হয়তো মাস্টার সাহেব সামনে পড়ে গেছেন, যে কারণে আপনাকে আপনার বাবা কোনো শাস্তি দেননি। আপনার সর্দার চাচা ওই নিরীহ মানুষটিকে এমন ভয়ঙ্কর শাস্তি কেন দিল, তাও পরিষ্কার হচ্ছে না। মাতৃস্নেহ বঞ্চিত একটি শিশুকে মায়ের কাছে নিয়ে যাওয়া কোনো অপরাধ নয়, আর অপরাধ ধরা হলেও মৃত্যুদণ্ড তার শাস্তি হতে পারে না। মুশফিকুর রহমান সিগারেট ধরাতে ধরাতে বলল, আমার গল্প আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না? না, কারণ গল্পে ফাঁক আছে। শুধু শৈশবের গল্প বলছি, ফাঁক থাকাই তো স্বাভাবিক। ফাঁকগুলো অনেক বড়। মুশফিকুর রহমান বলল, স্যার, শুরুতেই আপনি আমাকে একজন ভয়ঙ্কর মানুষ ধরে নিয়েছেন। আমার কারণেই তা করেছেন। আমি নিজেকে ভয়ঙ্কর মানুষ হিসেবেই আপনার সামনে উপস্থিত করেছি, যে কারণে অতি সামান্য অসামঞ্জস্যও আপনার কাছে অনেক বড় লাগছে। গল্পে ফাঁক আছে বলে যে আপনি দাবি করছেন, আমি সেই ফাঁক ঠিক ধরতে পারছি না। আমি শুধু বলছি যে যা ঘটেছে তা আপনাকে আমি বলার চেষ্টা করেছি। স্যার, আপনি একটা ব্যাপার ভুলে যাচ্ছেন। আপনাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন আমার নেই। মিসির আলি বললেন, আমাকে সত্য বলারও তো কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, সব ঘটনা আপনাকে ঠিকঠাক মতো জানানো দরকার। আপনি ঠিকঠাক মতো বলছেন না। কি করে আপনি জানলেন যে মাস্টার সাহেবকে মেরে বাহাদুর শাহ পার্কে ফেলে আসা হয়? যদি ফেলেও আসে, আপনাকে কেউ সেই তথ্য দেবে না। ক্লাস 4-এ যে ছেলেটি উঠেছে, সে পরদিন খবরের কাগজ পড়ে এই তথ্য উদ্ধার করবে, তা বিশ্বাস্য নয়। মাস্টার যে মারা গেছে, এটিও আপনার জানার কথা না। আপনার সর্দার চাচা কি আপনার কাছে স্বীকার করেছিলেন? না, স্বীকার করেননি। তবে পরদিন খুব ভীত ভঙ্গিতে আমাকে বলেছিলেন, বাড়িতে পুলিশ আসতে পারে। পুলিশ এলে আমি যেন বলি আমি এই মাস্টারকে চিনি না। পুলিশ কি এসেছিল? জি, এসেছিল। তবে আমার সঙ্গে পুলিশের কোনো কথা হয়নি। বাবার সঙ্গে কথা বলে তারা খুব খুশি মনে চলে যায়। মাস্টার সাহেব যে বাহাদুর শাহ পার্কে পড়েছিলেন, এই তথ্য কোথায় পেলেন? মুশফিকুর রহমান কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো কথাটা বলবেন কি বলবেন না তা ঠিক করতে পারছেন না। শেষ পর্যন্ত বলে ফেললেন, এই তথ্য আমি মাস্টার সাহেবের কাছ থেকে পেয়েছি। তার মানে? যে মাস্টার সাহেবের কথা আপনাকে বললাম,
উনি তার মৃত্যুর পর আমার সঙ্গে বাস করছেন। কি বললেন? ওই মৃত ব্যক্তি গত 21 বছর ধরে আমার সঙ্গে আছেন। তিনি আমাদের বাড়িতে বাস করেন। আমি জানি ব্যাপারটি অবিশ্বাস্য, হাস্যকর। এটা যে বিংশ শতাব্দী তাও আমি জানি। মানুষ চাঁদে নেমেছে। চাঁদের মাটিতে মানুষের পায়ের ছাপ আছে। এটি যেমন সত্যি, আমার স্যার আমাদের বাড়িতে বাস করছেন, এটিও তেমনি সত্যি। আমি চাই আমার ওই স্যারের সঙ্গে আপনার দেখা হোক, কথা হোক। তিনি আপনার মতোই বুদ্ধিমান, কিংবা কে জানে আপনার চেয়েও হয়তো বুদ্ধিমান। তাকে আপনার পছন্দ হবে। উনি আমাকে চেনেন? হ্যাঁ, চেনেন। আমি যে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি তা তিনি জানেন। তিনি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী। যে দুজন খুন হয়েছে তারা কারা? একজন সর্দার চাচা, অন্যজন আমার বাবা। মিসির আলী উঠে দাঁড়ালেন। মুশফিকুর রহমান বলল, আপনি কি আমার স্যারের সঙ্গে কথা বলবেন? না। না কেন? একজন এসে আমাকে বলবে তার বাড়িতে একটি প্রেতাত্মা বাস করছে। সেই প্রেতাত্মা আমার সঙ্গে কথা বলতে চায়, আর অমনি আমি কথা বলার জন্য রওনা হব? তা হয় না। আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ নই। আপনি কি কোনো কৌতূহল বোধ করছেন না? প্রেতাত্মা বিষয়ে কোনো কৌতূহল বোধ করছি না, তবে আপনার ব্যাপারে কৌতূহল বোধ করছি। আমার মনে হচ্ছে আপনি খুবই অসুস্থ একজন মানুষ। আপনার মার সঙ্গে আমি কথা বলতে চাই। উনি কি জীবিত আছেন? জি, জীবিত আছেন। আমি জানতাম আপনি আমার মার সঙ্গে কথা বলতে চাইবেন। আমি ওনার ঠিকানা লিখে এনেছি, এই কাগজে লেখা আছে। মিসির আলী যন্ত্রের মতো ঠিকানা লেখা কাগজ হাতে নিলেন। ভদ্রমহিলার নাম মোমেনা খাতুন। 18/2 তল্লাবাগে তার ছোট ভাইয়ের সঙ্গে থাকেন। টেলিফোন নাম্বার দেওয়া আছে। মিসির আলী অনেকবার টেলিফোন করলেন। রিং হয়, কিন্তু কেউ ধরে না। সেট হয়তো নষ্ট হয়ে আছে। নম্বর খুঁজে বাড়ি বের করার কাজটা তিনি একেবারেই পারেন না। তিনি জানেন, তল্লাবাগে উপস্থিত হয়ে যদি বলেন 18/2 বাড়িটা কোথায়, তাহলেও কোনো লাভ হবে না। যাকে জিজ্ঞেস করা হবে সে এমনভাবে তাকাবে যে এই নাম্বার শুনে সে বড়ই চমৎকৃত বোধ করছে। এমন অদ্ভুত নাম্বার কোত্থেকে এসেছে বুঝতে পারছে না। আরেক দল আছে যারা নাম্বার শুনে বলবে, ও আচ্ছা 18/2, নাক বরাবর যান, তারপর লেফটে যাবেন। কাউকে জিজ্ঞেস করলেই বলবে। এরা সব জানতার কাজটা করে কিছু না জেনে, অন্যকে বোকা বানিয়ে আনন্দ পেতে চায়। এলাকার বাড়িঘরের নম্বর সম্পর্কে সবচেয়ে ভালো জানে ছোট ছোট ছেলেমেয়েরা, যারা 3 পড়ে। মানুষের মতো বাড়ির নাম্বার আছে, এই বিষয়টি তাদের হয়তো আলোড়িত করে। তারা মনে রাখার চেষ্টা করে। বাড়ির নাম্বার নিয়ে বিব্রত মানুষকে সত্যিকার অর্থেই এরা সাহায্য করতে চায়। এদের একজনের সাহায্য নিয়েই মিসির আলী 18/2 তল্লাবাগ খুঁজে বের করলেন। সরু রাস্তার উপর বিরাট বাড়ি। বাড়ির বিশেষত্ব হচ্ছে সবই বড় বড়। ড্রয়িং রুমে বিশাল আকৃতির সোফা, দেয়ালে কাবা শরীফের প্রকাণ্ড বাঁধাই ছবি। একটি টিভি আছে। একে কত ইঞ্চি টিভি বলে কে জানে। সিনেমার পর্দার মতো বড় স্ক্রিন। শুধু বাড়ির দরজা জানালা ছোট ছোট। প্রথম দর্শনেই মিসির আলীর মনে হলো, সোফা, টিভি এগুলো এ বাড়িতে ঢোকালো কিভাবে? ড্রয়িং রুমে বেশ কিছু লোক গাদাগাদি করে সোফায় বসে আছে। বাড়িতে কোনো উৎসব হয়তো। সবাই সেজেগুজে আছে। অল্প বয়সী বালিকারাও ঠোঁটে লিপস্টিক দিয়ে গালে রোজ মেখে সেজেছে। সবাইকে ভয়ঙ্কর দেখাচ্ছে। মিসির আলীর মনে হলো, মোমেনা খাতুন নামের এই বৃদ্ধা মহিলার প্রতি কারো কোনো কৌতূহল নেই, আগ্রহও নেই। একজন অপরিচিত ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছেন, একথা শুনেও কেউ কোনো গা করছে না। মধ্যবয়স্ক এক লোক বিরস মুখে বললেন, বসুন, দেখছি। বলেই তিনি কর্ডলেস টেলিফোনে কাকে যেন ধমকাতে লাগলেন। লোকটার পরনে হালকা কমলা রঙের স্যুট, গলায় ছোট ছোট পুলাকা টাই, তবে তার প্যান্টের জিপার খোলা। সবাই তা দেখছে, কেউ কিছু বলছে না। মনে হয় বলার সাহস পাচ্ছে না। মিসির আলী সোফায় বসে রইলেন একা একা। 18-19 বছরের একটা মেয়ে ঝড়ের গতিতে বসার ঘরে ঢুকে মিসির আলীকে বলল, আপনি কি কার রেন্টাল থেকে এসেছেন?
এত দেরি যে? বলেই জবাবের জন্য অপেক্ষা না করে ভেতরে চলে গেল। উঁচু গলায় বলল, বাস চলে এসেছে মা। বোঝা যাচ্ছে এরা দল বেঁধে কোথাও যাচ্ছে। পিকনিক হবার সম্ভাবনা। শীতকালের শুক্রবারে পিকনিক লেগেই থাকে। পিকনিক হলে মোমেনা খাতুনের দলটির সঙ্গে যাবার কথা। ইচ্ছা না থাকলেও বৃদ্ধ বৃদ্ধাদের পিকনিকে নিয়ে যেতে হয়। বৃদ্ধ বৃদ্ধারাও জীবনের শেষ দিকে এসে পিকনিক জাতীয় ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়েন। টেলিফোন হাতে ভদ্রলোক কথা বলেই যাচ্ছেন এবং একটি কথাই ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণ পরপর বলছেন। একসময় লাইন কেটে গেল, কিংবা ওপাশের ভদ্রলোক লাইন ছেড়ে দিলেন। ভদ্রলোক বিরক্ত হয়ে টেলিফোন সেটটার দিকে তাকাচ্ছেন। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। মিসির আলি আবার বললেন, আমি একটু মোমেনা খাতুনের সঙ্গে কথা বলবো। আপনাকে অপেক্ষা করতে বললাম না? ব্যস্ততাটা তো দেখতে পাচ্ছেন, নাকি পাচ্ছেন না? সবাই গায়ে হলুদে যাচ্ছে। কিছু মনে করবেন না, আপনার প্যান্টের জিপার খোলা। ভদ্রলোক এমনভাবে মিসির আলির দিকে তাকালেন যেন মিসির আলি নিজেই জিপার খুলেছেন। মিসির আলি বললেন, উনি আছেন তো? হ্যাঁ আছেন, কিছুক্ষণ ওয়েট করুন, ভিড় কমুক, তারপর আপনাকে আন্টির কাছে দিয়ে যাব। জাস্ট দেখা দিয়ে চলে যাবেন, বেশিক্ষণ বিরক্ত করবেন না। কথা বলা পুরোপুরি নিষেধ। আন্টির আবার বেশি কথা বলার অভ্যাস, কথা বলে বলে রোগ বাড়াচ্ছেন। বোঝা যাচ্ছে ভদ্রমহিলা অসুস্থ, সম্ভবত হাসপাতালে ছিলেন, সম্প্রতি বাসায় আনা হয়েছে। অনেকেই তাকে দেখতে আসছে বলেই মিসির আলিকে এবারের সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। ঘণ্টাখানেক বসে থাকার পর একজন কাজের মেয়ে এসে বলল, ভিতরে আসেন, জুতা খুললে আসেন। লম্বা বারান্দা পার হয়ে মিসির আলি ছোট একটা ঘরে ঢুকলেন। ঘরের দরজা জানালা বন্ধ, মেঝে মনে হয় ডেটল দিয়ে ধুয়েছে। ঘরময় ডেটলের গন্ধ। ঘরের অর্ধেকটা জুড়ে খাট পাতা। মিসির আলি ভেবেছিলেন বৃদ্ধা এক মহিলাকে শুয়ে থাকতে দেখবেন, তা দেখলেন না। মোমেনা খাতুন একদিকের দেয়ালে ঠেস দিয়ে বসে আছেন। তার চোখে চশমা, গায়ের রং ধবধবে সাদা, গায়ের কাপড়টিও সাদা, মাথার চুল সাদা। যে বিছানায় বসেছেন সেই বিছানার চাদরটাও সাদা। সব মিলে সুন্দর একটি ছবি। মিসির আলি বললেন, আপনি কেমন আছেন? ভদ্রমহিলা স্পষ্ট উচ্চারণে বললেন, জি ভালো। ভদ্রমহিলার কান ঠিক আছে, কথাও জড়ানো নয়, তবে চোখের দৃষ্টির সম্ভবত কিছু সমস্যা আছে। তিনি তাকিয়ে আছেন অন্যদিকে। আপনি অসুস্থ জানতাম না, অসুস্থ জানলে আসতাম না। আমি ভালো আছি, বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, হাসপাতালে নিয়ে গেল, ডাক্তাররা বলল কিছু হয় নাই। আমি খানিকক্ষণ আপনার সঙ্গে কথা বলবো, যদি আপনার আপত্তি না থাকে। আমার পরিচয় আপনাকে দেওয়া দরকার। আমার নাম মিসির আলি। আপনার পরিচয় দিতে হবে না, আমার ছেলে তার ম্যানেজারকে পাঠিয়েছিল, সে বলেছে আপনি আসবেন। আপনার ছেলে আপনাকে দেখতে আসেনি? না, আসে না। এর আগে একবার জরায়ু টিউমার অপারেশন হয়েছিল, 3 মাস ছিলাম হাসপাতালে, খবর পেয়েও দেখতে এলো না। মরেও যেতে পারতাম, আমি তো তার মা। বলুন আপনি, আমি তার মা না? অবশ্যই আপনি মা। বেশি কথা বলা বোধহয় আপনার নিষেধ। আমি বরং এক কাজ করি, এমনভাবে প্রশ্ন করি যেন হ্যাঁ না বলে জবাব দেয়া যায়। কথা বলা নিষেধ, এটা আপনাকে কে বলল? কোনো নিষেধ না, ডাক্তার এমন কিছু বলে নাই। এইসব কথা এই বাড়ির লোকজন বানিয়েছে, যেই আসে তাকে বলে কথা বলা নিষেধ। যাক বাদ দিন, কি যেন বলছিলাম? আপনি বলছিলেন আগে একবার আপনার জরায়ুর টিউমার অপারেশন হয়েছিল, 3 মাস হাসপাতালে ছিলেন। আপনার ছেলে খবর পেয়েও আপনাকে দেখতে আসেনি। আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন আপনি তার মা কিনা। মোমেনা খাতুন মিসির আলির কথায় হৃষ্টচিত্তে বললেন, হ্যাঁ ঠিক কথা, আমি তো তার মা। সন্তান পেটে ধরেছি, সেই আমাকে আমার স্বামী বাড়ি থেকে বের করে দিল। সন্ধ্যারাত্রিতে আমাকে এসে বলল, মোমেনা, বাইরে রিকশা আছে, যাও রিকশায় ওঠো। তার রাগ বেশি, ভয়ে কিছু জিজ্ঞেস করলাম না। সেই যে রিকশায় উঠলামই। ওই বাড়িতে আর ঢুকতে পারলাম না। এখন আমি পড়ে আছি আমার ভাইয়ের বাড়িতে।
আমি তো থাকতে পারতাম আমার ছেলের সঙ্গে, পারতাম না? জি, পারতেন। তার উচিত ছিল না আমাকে তার বাড়িতে রাখা? আমি তার মা, আমি কেন অন্যের বাড়িতে থাকব? জি, তা তো বটেই। তন্ময়ের বাবার মৃত্যুর পর আপনি ওই বাড়িতে গিয়ে উঠলেন না কেন? কেমন করে উঠব? তখন আমার ভাইয়া জোর করে আমায় বিয়ে দিয়ে দিয়েছে। লোকটা রেলে চাকরি করত, ছোট চাকরি, তবে মানুষ খারাপ ছিল না। সে মারা গেছে কাঁকড়া বিছার কামড়ে। কাঁকড়া বিছার কামড়ে মানুষ মারা যায়, এমন কথা আগে কখনো শুনেছেন? শুনেন নাই। এটা হলো আমার কপাল। লোকটা রেলের গুদাম ঘরে ঢুকেছে, টিন না কি যেন সরাচ্ছে, এমন সময় হাতে কামড় দিল। চিৎকার দিয়ে উঠল, সাপ সাপ। সে ভেবেছিল সাপ। লোকজন দৌড়ে এসে দেখে কাঁকড়া বিছা। কেউ কোনো গুরুত্ব দিল না। কামড়ের জায়গায় চুন মাখিয়ে দিল। রাতে লোকটার জ্বর আসলো, খুব জ্বর। আমাকে ডেকে তুলে বলল, মোমেনা, বড় পানির পিয়াস লেগেছে, পানি দাও। আমি বাতি জ্বালিয়ে দেখি হাত ফুলে ঢোল হয়েছে, গা আগুনের মতো গরম। আমি বললাম, ডাক্তার ডাকি। সে বলল, ভোর হোক, এত রাতে ডাক্তার কোথায় পাবে? সেই ভোর আর তার দেখা হলো না। মিসির আলি ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন। ভদ্রমহিলা কথা বলেই যাচ্ছেন, মৃত্যুর বর্ণনা, মৃত্যুর পরের অবস্থার বর্ণনা, কোনো কিছুই বাদ দিলেন না। একবার কিছুক্ষণের জন্য থামতেই মিসির আলি বললেন, আপনার ওই পক্ষের কোনো ছেলে মেয়ে নেই? থাকবে না কেন, আছে, 2 মেয়ে। একজনকে মেট্রিক পাশের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। ও এখন আছে কুমিল্লায়। আমার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিল। একা এসেছিল, জামাই আসতে পারেনি, ছুটি পায়নি। ছোট মেয়ের বিয়ে হয়েছে গত বছর। নানান কাণ্ড করে মেয়ে নিজেই বিয়ে করল। ভদ্র সমাজে তা বলা যায় না, বড়ই লজ্জার ব্যাপার। অথচ এই মেয়েটাই ভালো ছিল, খুব নরম স্বভাবের মেয়ে, রাতে একা ঘুমাতে পারত না। ভদ্রমহিলা ছোট মেয়ের ঘটনাও পুরোটা বর্ণনা করলেন, দাড়ি কমা কিছুই বাদ দিলেন না। মিসির আলি বললেন, আপনার ছেলে তন্ময় সম্পর্কে বলুন, আপনার কাছে ওর কথাই শুনতে এসেছি। ওর কথা আমি কি বলবো? ওকে কি আমি দেখেছি? শুধু পেটেই ধরেছি। ও যখন কথা বলা শিখল, তখন তার বাবা আমাকে দূর করে দিল। সন্ধ্যাবেলা আমার ঘরে এসে বলল, মোমেনা, রিকশায় ওঠো। রিকশায় ওঠার ব্যাপারটা আপনি আগে একবার বলেছেন। একবার বললে আবারও বলা যায়। দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে, সুখের কথা বারবার বললে সুখ বাড়ে। এই জন্যে দুঃখের কথা, সুখের কথা দুটাই বারবার বলতে হয়। আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কেন? সেটা আমি আপনাকে বলবো না, সেটা লজ্জার ইতিহাস। আপনি অনুমানে বুঝে নেন। লোকটা পাগল ধরনের ছিল। ছেলেও হয়েছে বাপের মতো। বাপ যদি হয় 6 আনা, ছেলে হয়েছে 10 আনা। এই কথা কেন বলছেন? কেন বলবো না? 100 বার বলবো। আমার ছেলের মুখের উপর বলবো। অবস্থা বিবেচনা করেন। অবস্থা বিবেচনা করলে আপনিও বলবেন। তন্ময়ের তখন বাবা মারা গেছে। সে বলতে গেলে দুধের শিশু। আমার বিবাহ হয়েছে। আমি চলে গেছি জামালপুর। এই অবস্থায় তন্ময়কে মানুষ করেছে তাদের ম্যানেজার। নিজের সন্তানের মতো মানুষ করেছে। তার সঙ্গে আমার ছেলে কি ব্যবহারটাই করল! সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল। আমাকে যেমন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বের করে দিল, তাদেরকেও বের করে দিল। ম্যানেজার আর তার মেয়ে। মেয়েটা বিয়ে পড়ে, কি সুন্দর পরীর মতো মেয়ে। ওই মেয়েকে আপনি দেখেছেন? জি না, দেখিনি। লোকমুখে শোনা। আমার সবই লোকমুখে শোনা। ওনারা কি আপনার ছেলের বাড়িতে থাকতেন? হ্যাঁ। কেন বের করে দিলেন কিছু জানেন? কিছুই জানি না। ছেলে শুধু বলেছে সে এখন থেকে একা থাকতে চায়। মানুষ তার ভালো লাগে না। কয়েকটা কুকুর নাকি পুষেছে, কুকুর নিয়ে থাকে। ম্যানেজার সাহেব এখন কোথায় থাকেন? জানি না কোথায় থাকেন, তবে চাকরি করেন না, চাকরি ছেড়ে দিয়েছেন। আপনার ছেলে এখন ওই বাড়িতে একাই থাকে? কিছুক্ষণ আগে কি বললাম, কতগুলো কুকুর পালে। আগে দারোয়ান ছিল, কাজের লোক ছিল, একে একে সবাই চলে গেছে। এখন শুনি একলাই থাকে। চাকরি ছেড়ে চলে গেছে কেন?
জানি না কেন, সম্ভবত কুকুরের ভয়ে। দৈত্যের মতো এক একটা কুকুর। এখন আপনি বলেন, জীবন বড় না চাকরি বড়? আপনার স্বামী কিভাবে মারা গিয়েছিলেন? একটু আগে তো বলেছি, কাঁকড়া বিছার কামড়ে মারা গেছে, রেলের গুদামে ঢুকেছে। আপনার প্রথম স্বামীর মৃত্যুর কথা জিজ্ঞেস করছি। অপঘাতে মৃত্যু। দোতলার সিঁড়ি থেকে পিছলে পড়ে মরে গেছে। সিঁড়ি থেকে পড়ে কেউ মরে, আপনি বলেন? হাত পা ভাঙে, কিন্তু মরবে কেন? মিসির আলির মনে হলো ইনাকে কিছু জিজ্ঞেস করা অর্থহীন। অসুখ বিসুখ দুঃখ কষ্ট এই মহিলাকে পর্যুদস্ত করেছে। তিনি তার ব্যক্তিগত হতাশার কথাই বলবেন। তার চিন্তা চেতনা নিজেকে নিয়েই। ইনি কথা বলতে পছন্দ করেন। যারা কথা বলতে পছন্দ করে তারা অধিকাংশ সময় অর্থহীন কথা বলে। কথা বলে আরাম পায় বলেই কথা বলা। সেসব কথার অধিকাংশই হয় বানানো। মিসির আলি যা জানতে চান তা ইনি হয়তো বলতে পারবেন না, তবু চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার ছেলের অসুখের কথা কি মনে আছে? ছোটবেলায় অসুখ হয়ে গেল। কেন মনে থাকবে না? মনে আছে, কালাজ্বর হয়েছিল। এখন আপনি বলুন, আপনি কি শুনেছেন কারো কালাজ্বর হয়? শুনেননি, কারণ কারোর হয় না। এটা হলো আমার কপাল। যে জিনিস কারোর হবে না, আমার কপালে সেটা থাকবে। কালাজ্বরের ব্রহ্মচারী ইনজেকশন দিতে হয়। সেই ইনজেকশন পাওয়া যায় না, উল্টাপাল্টা চিকিৎসা। সেই চিকিৎসায় কি হলো দেখেন, জিহ্বা কালো হয়ে গেল। দেখলে ভয় লাগে। তন্ময় যে কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে কথা বলে না, এই জন্যই বলে না। একা একা থাকে। আপনাকে বলে রাখলাম, সে বিয়েও করতে পারবে না। কে বিয়ে করবে এই ছেলেকে? একবার হাঁ করলে মেয়ে দৌড়ে পালাবে। আমি হলাম মা, আমি ভয় পেতাম, মুখের দিকে তাকাতাম না। এইবার তার ম্যানেজারকে আমি বলেছি, তোমার সাহেবকে বলো কত নতুন নতুন চিকিৎসা বের হয়েছে, এই রোগের চিকিৎসকও আছে। তোমার সাহেবের তো টাকা পয়সা আছে, বিলাত ও আমেরিকা গিয়ে চিকিৎসা যেন করে। ওনার কি অনেক টাকা পয়সা? একসময় ছিল, এখন নাই। তার বাবার টাকা পয়সা ছিল, নানান ব্যবসাপাতি ছিল। টঙ্গীতে চামড়ার কারখানা ছিল, নারায়ণগঞ্জে ছিল সুতার মিল। শেষে মতিভ্রম হলো, সব বিক্রি করে দিল। তন্ময়ের কিছুই নাই, কারখানা সব বিক্রি করে দিয়েছে। ওয়ারিতে একটা দোতলা বাড়ি আছে, বাড়িটার ভাড়া পায়। এখন শুনছি সেই বাড়িও বিক্রি করে দেবে। কোথায় শুনলেন? সে বলেছে? না, সে বলে নাই। এইসব কথা সে বলে না, লোকমুখে শুনি। তন্ময় কি আপনাকে হাত খরচের টাকা দেয়? তা দেয়, মাসের প্রথমে 1-2 তারিখে ওর নতুন ম্যানেজার টাকা নিয়ে আসে। ম্যানেজারের নাম রশিদ মোল্লা। আমার হাতে দিয়ে বলে, আম্মা, এই কাগজটায় সই করে টাকা গুনে রাখেন। আমি বলি, বাবা, সই করার দরকার কি? সে বলে, দরকার আছে আম্মা, সই করেন। ম্যানেজার আমাকে খুব সম্মান করে, আম্মা ডাকে। রশিদ মোল্লার কাছ থেকেই কি শুনেছেন যে ওয়ারির বাড়ি বিক্রি হচ্ছে? জি। উনি কোথায় থাকেন? আপনার ছেলের সঙ্গে? না না, কি বললাম আপনাকে, তন্ময় তার বাড়িতে কাউকে রাখে না। সে থাকে, 2টা দারোয়ান থাকে আর বাড়ি ভর্তি কুকুর। আমি তাকে বললাম, বাবা, এত কুকুর কেন? কুকুর প্রাণীটা ভালো না, তুমি বিড়াল পোষো। বিড়াল পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও সুন্দর। আমাদের নবীজিও বিড়াল পছন্দ করতেন। তা সে আমার কথা শোনে না। কেন শুনবে? আমি কে? কুকুরগুলো সারা রাত বাড়ির চারদিকে ছোটাছুটি করে, মাঝে মাঝে একসঙ্গে ডাকে। বড়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি করে বলছেন? আপনি তো ওই বাড়িতে যাননি, কুকুরের ডাকও শোনেননি। রশিদের কাছে শুনলাম, প্রতি মাসে আসে, গল্প টল্প করে, যাবার সময় পায়ে হাত দিয়ে সালাম করে। ম্যানেজার বলল, আম্মা, বড় ভয়ঙ্কর অবস্থা। 9টা কুকুর সারা রাত বাড়ির চারদিকে ঘুরে, ভয়ঙ্কর স্বরে একসঙ্গে ডাকে, গায়ের রক্ত পানি হয়ে যায়। রশিদ সাহেব কোথায় থাকেন আপনি ঠিকানা জানেন? কাগজে লেখা আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে। সে আমাকে বলল, দরকারে অদরকারে ডাকবেন, আমি চলে আসব, যত রাতি হোক, খবর পেলে চলে আসব। পরের ছেলে এই কথা বলে, কিন্তু নিজের ছেলে কিছু বলে না, খোঁজও নেয় না। এই ছেলে দিনের বেলা ঘর থেকে বের হয় না, সে ঘর থেকে বের হয় সন্ধ্যার পর। মিসির আলি ম্যানেজারের ঠিকানা নিলেন।
উঠবার সময় বললেন, আমি যে আপনাকে এত কথা জিজ্ঞেস করছি, কেন করছি জানতে চান না? না, জেনে কি হবে? তার উপর তন্ময় খবর দিয়েছে আপনার কাছে একজন ভদ্রলোক আসবেন। তার নাম মিসির আলী। উনি আপনাকে অনেক প্রশ্ন করবেন, সব প্রশ্নের জবাব দেবেন, কোনো কিছুই গোপন করবেন না। যা আপনি জানেন তাই শুধু বলবেন, যা জানেন না তা বলবেন না। নিজে অনুমান করে যদি কিছু বলেন তাহলে সেটাও ওনাকে জানাবেন, বলবেন এটা আমার অনুমান। আপনাকে ধন্যবাদ, আজ তাহলে উঠি। আপনি কি আবার আসবেন? জি না, আর আসবো না। আপনাকে চা পানি কিছুই দিতে পারলাম না। ঘরে অবশ্য লোক আছে, থাকলে কি হবে, এদের কিছু বললে বিরক্ত হয়। সেদিন জৈতুরীর মাকে বললাম পিয়াস লাগছে, লেবু দিয়ে এক গ্লাস শরবত দাও। জৈতুরীর মা বলল, পারবো না, চুলা বন্ধ। দেখেন অবস্থা, শরবত বানাতে চুলা লাগে। আরেকদিন কি হয়েছে শুনেন। আজ যাই, আমার একটা কাজ ছিল। একটু বসেন না, কথা বলার লোক পাই না। কাউকে যে সুখ দুঃখের একটা কথা বলবো সে উপায় নাই। নিজের ভাইয়ের বাসা, এরা এমন ভাব করে যেন আমাকে দয়া করে আশ্রয় দিয়েছে, অথচ নগদ পয়সা দিয়ে থাকি। মাসের প্রথমে গুনে গুনে 2,000 টাকা দিই। আমার পিছনে কি 2,000 টাকা খরচ হয় আপনিই বলেন? কি খাই আমি? 2 বেলায় 1 পোয়া চালের ভাতও খাই না। মাসে 7 সের চালের ভাতও খাই না। 7 সের চালের দাম কত? ধরেন 90। মাছ তরকারি ধরেন 300। বেশিই ধরলাম, এত খাই না। রাতে 1 কাপ দুধ খাই। দুধের দাম কত ধরবেন? 100 ধরেন। এখন 15 টাকা লিটার। তাহলে কত হলো? 400। আচ্ছা 500ই ধরলাম। ঘরটার ভাড়া ধরলাম 500। হলো 1000। তারপরও বাড়তি দেই 1000। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। মিসির আলী বসলেন। ভদ্রমহিলা গলা নিচু করে বললেন, তন্ময় আমাকে মাসে 5,000 দেয়। ওরা সেটা জানে না। জানলে উপায় আছে? ওরা জানে মাসে 2,000 পাই, সবটাই ওদের দিয়ে দেই। তবে আমার ভাইয়ের বউ সন্দেহ করে। আমি যখন হাসপাতালে ছিলাম তখন আমার ট্রাঙ্কের তালা খুলে দেখেছে। অতি খারাপ মেয়ে ছেলে, মুখে মধু, হাসি ছাড়া কথা বলে না। আজ উঠি? আহা বসেন না, একটু বসেন। মিসির আলী আরও 1 ঘন্টা বসলেন। বের হয়ে এলেন প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে। ঘর থেকে বেরোবার পর মনে পড়ল একটি জরুরি কথা জিজ্ঞেস করা হয়নি। উনি কি মাস্টার সাহেবকে দিয়ে কোনো চিঠি পাঠিয়েছিলেন? জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না, কারণ জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ভদ্রমহিলা বলবেন না, তিনি কিছু গোপন জিনিস জানেন। এগুলো আড়াল করবার জন্যই এত অপ্রাসঙ্গিক কথা বলছেন। এত দীর্ঘ সময় কথা বলে একটিমাত্র জিনিস জানা গেল, নিজের ছেলে প্রসঙ্গে ভদ্রমহিলার কোনো আগ্রহ নেই। তার চেয়ে বরং রশিদ মোল্লার কাছে যাওয়া যাক। রশিদ মোল্লার বয়স 50-এর কাছাকাছি। মোটাসোটা মানুষ, শরীরের তুলনায় মাথা ছোট, ধূর্ত চোখ। চোখ দেখেই মনে হয় পৃথিবীর কাউকে তিনি বিশ্বাস করেন না, সম্ভবত নিজেকেও করেন না। কলিং বেল টেপার পর ভদ্রলোক নিজেই দরজা খুলে দিলেন, তবে হাত দিয়ে দরজা ধরে থাকলেন। মনে হচ্ছে তিনি চান না ঘরে কেউ ঢুকুক। মিসির আলী বললেন, আপনি কি রশিদ মোল্লা? জি। একটু কথা ছিল আপনার সঙ্গে। বলুন। দরজায় দাঁড়িয়ে তো কথা বলা যাবে না, বসতে হবে। মিনিট 10 সময় আমি নেব। এখন আমি নাতনিকে পড়াচ্ছি, ওর এসএসসি পরীক্ষা। আমি না হয় অপেক্ষা করি, নাতনির পড়া শেষ করে আসুন। রশিদ মোল্লা বিরস মুখে দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বসার ঘর ছোট হলেও সুন্দর করে সাজানো। সবচেয়ে যা আশ্চর্যের ব্যাপার তা হচ্ছে ফুলদানি ভর্তি টাটকা গোলাপ। মনে হচ্ছে এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। রশিদ মোল্লা বিরক্ত গলায় বললেন, কি বলবেন বলুন, আপনার নাম কি, কোত্থেকে এসেছেন? আমার নাম মিসির আলী। রশিদ মোল্লা চমকালো না। এই নাম আগে শুনেছে তেমন কোনো লক্ষণও দেখালো না, অথচ তার নাম এই লোক শুনেছে। তার খবর দিয়ে এসেছে মুশফিকুর রহমানের মার কাছে। রশিদ মোল্লা কঠিন গলায় বলল, আমার কাছে কি ব্যাপার?
কয়েকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। ইচ্ছা হলে জবাব দেবেন, ইচ্ছা না হলে জবাব দেবেন না। আপনি কে? কেন প্রশ্ন করছেন তা তো বলবেন। আপনি কি পুলিশের লোক? জি না। প্রশ্নটা কি? মুশফিকুর রহমানের ম্যানেজার হিসেবে আপনি কতদিন ধরে কাজ করছেন? তা দিয়ে আপনার দরকার কি? আমার জানা দরকার। আপনার দরকার কেন? আমি একটা বিষয় নিয়ে অনুসন্ধান করছি। কি বিষয়? মুশফিকুর রহমান প্রতি মাসে আপনাকে 5,000 টাকা দেন তার মাকে দেওয়ার জন্যে। তার মা 2,000 টাকা রাখেন। আমার ধারণা বাকি 3,000 টাকা তিনি জমা রাখেন আপনার কাছে। বছরে হয় 36,000 টাকা। 10 বছরে হবে 3,60,000 টাকা। আপনি কতদিন ধরে টাকা দিচ্ছেন? আপনাকে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি, নিজেই এসেছি। আমি যে আপনার কাছে একেবারেই অপরিচিত তাও কিন্তু না। আপনার স্যার নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছেন। কতদিন ধরে আপনি টাকা দিচ্ছেন? আমার মনে নাই। আপনি তো রসিদ রাখেন। পুরনো রসিদ কি আপনার কাছে আছে, নাকি অফিসে জমা দিয়েছেন? রশিদ মোল্লা ক্লান্ত গলায় বললেন, স্যার আপনি বসুন। মিসির আলি বসলেন। রশিদ মোল্লা বললেন, চায়ের কথা বলে আসি। আপনি চা খান তো? খাই। ভদ্রলোক চায়ের কথা বলে মিসির আলির সামনে বসলেন। তার চোখে ভীত ভাব। মনে হচ্ছে অসম্ভব ভয় পেয়েছেন। এতটা ভয় পাবার কারণও মিসির আলির কাছে স্পষ্ট নয়। রশিদ সাহেব। জি। ওই মহিলার কত টাকা আপনার কাছে আছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি অন্য কিছু আপনার কাছ থেকে জানতে চাই। যা জানতে চাই দয়া করে বলবেন। মিথ্যা বলার চেষ্টা করবেন না। কারণ থাক, কারণটা এখন আপনাকে না বললেও চলবে। কি জানতে চান স্যার? মুশফিকুর রহমান সাহেব সম্পর্কে বলুন। কি বলবো? যা জানেন বলুন। উনি লোক কেমন? খুবই ভালো লোক। এটা আমার একার কথা না। যাকে ইচ্ছা আপনি জিজ্ঞেস করুন। যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে। ওনার জিহ্বার একটা সমস্যা আছে। তাকে নিয়ে এই জন্য লোকজন নানা আজেবাজে কথা ছড়ায়। কি ধরনের আজেবাজে কথা? যেমন ধরেন ওনার মাথা খারাপ, এইসব আর কি। আপনার ধারণা ওনার মাথা ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আমি তো শুনেছি উনি বিরাট এক বাড়িতে একা থাকেন। একা থাকলেই তো মানুষ পাগল হয়ে যায় না স্যার? বিয়ের আগে আমিও একা থাকতাম। উনি শুধু যে একা থাকেন তাই না, 9টা ভয়ঙ্কর কুকুর পোষেন। এটা কি ঠিক? জি ঠিক। ওনার বাবা পুষতেন, এই জন্য উনিও পোষেন। কুকুর পোষা তো স্যার অপরাধ না। বাড়িতে দারোয়ান, মালি, কাজের লোক কেউই নেই? জি না। উনি কি নিজেই রেঁধে খান? জানি না স্যার, কখনো জিজ্ঞেস করিনি। আপনি কি ওই বাড়িতে কোনো মহিলা দেখেছেন? আমি ওই বাড়িতে কখনো যাইনি। মিসির আলি খানিকক্ষণ চুপচাপ থেকে আন্দাজে ঢিল ছুঁড়লেন। স্বাভাবিক গলায় বললেন, রূপবতী একটি মেয়ে যে মুশফিকুর রহমান সাহেবের কাছে মাঝে মধ্যে আসে, তার নাম কি? রশিদ মোল্লা দৃঢ় গলায় বলল, ওনার কাছে কোনো মহিলা কখনো আসে না স্যার। আপনি কি নিশ্চিত? জি স্যার। মিসির আলি বললেন, আগের ম্যানেজার সাহেবের মেয়ের নাম কি? স্যার আমি জানি না। মেয়েটি দেখতে কেমন? ওনাকে আমি কোনোদিন দেখি নাই, কি করে বলবো দেখতে কেমন? কোনোদিন দেখেননি? তাহলে মুশফিকুর রহমানের মাকে কি করে বললেন খুব সুন্দর মেয়ে? রশিদ মোল্লা হতভম্ব গলায় বলল, স্যার আপনি কি আইবির লোক? মিসির আলি হাসলেন। হ্যাঁ না কিছু বললেন না। লক্ষ্য করলেন রশিদ মোল্লা তীব্র ভয়ে অস্থির হয়ে গেছে। চা এসেছে। সে চায়ে চুমুক দিতে গিয়ে মুখ পুড়িয়ে ফেলেছে। কিছুটা চা ছলকে তার শার্টে পড়েছে। আগের ম্যানেজার সাহেব কোথায় থাকেন আপনি জানেন? জি না স্যার, জানি না। বিশ্বাস করুন জানি না। আমার কথা বিশ্বাস না করলে
আমি কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারি। আপনার কথা বিশ্বাস করছি। আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না তো। কেন শুধু শুধু ভয় পাবো? আমি কোনো পাপ করলে ভয় পেতাম। আমি কোনো পাপ করিনি। কোনো পাপ করেননি? ছোটখাটো পাপ করেছি। সে তো স্যার সবাই করে। মানুষ মাত্রই পাপ করে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, মেয়েটার সঙ্গে শেষ কবে আপনার কথা হয়? রশিদ মোল্লা ভয়ঙ্কর চমকে উঠে বলল, আমার সঙ্গে কোনোদিন কথা হয়নি। মিসির আলি কিছু বললেন না। নিঃশব্দে সিগারেট টানতে লাগলেন। রশিদ মোল্লা রীতিমতো ঘামতে শুরু করল। রশিদ সাহেব। জি স্যার। আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি সত্য গোপন করে ভয়ের কারণ ঘটাতে পারেন। কি কথা হলো তার সঙ্গে? আমার সঙ্গে স্যার কোনো কথা হয়নি। একবারই আমি ওনাকে দেখেছি, তাও বছরখানেক আগে। অফিসে আসলেন, পরিচয় দিলেন। আমি খাতির করে বসালাম। তখন লক্ষ্য করলাম খুবই সুন্দর মেয়ে। উনি বললেন, স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন। আমি বললাম, স্যারের সঙ্গে কথা হবে না। উনি কারোর সঙ্গে কথা বলেন না। যা বলার আমাকে বলতে হবে। উনি তখন স্যারের একটা চিঠি দেখালেন। স্যার চিঠি লিখে ওনাকে ডেকে পাঠিয়েছেন। আমি এই কথা স্যারকে বললাম। স্যার খুবই অবাক হলেন। স্যার বললেন, চিঠিটা নিয়ে এসো, মেয়েটাকে বলো চলে যেতে। আপনি তাই করলেন? তাই করলাম। তবে স্যার মেয়ে চিঠি দিল না। চিঠি নিয়েই চলে গেল। খুব কাঁদছিল। আমার স্যার এমন মায়া লাগলো। মিসির আলি উঠে দাঁড়ালেন। হালকা গলায় বললেন, উঠি। রশিদ মোল্লা তাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। মিসির আলি বললেন, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। আপনি নিজ থেকে যদি কিছু বলতে চান বলতে পারেন। রশিদ মোল্লা প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে যা বললাম এর বেশি আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। কোরআন শরীফে হাত দিয়ে বলতে বললে আমি কোরআন শরীফে হাত দিয়ে বলবো। আপনি তাহলে আর কিছু বলতে চান না? জি না। আর একটি মাত্র প্রশ্ন। আপনার বসার ঘরে টাটকা গোলাপ ফুল দেখলাম। আপনার গাছের গোলাপ? জি স্যার, আমার মেয়ের টবে হয়েছে। এই গোলাপগুলোর নাম তাজমহল। স্যার দাঁড়ান, আপনার জন্য কয়েকটা ফুল নিয়ে আসি। মিসির আলি গোলাপের জন্য অপেক্ষা করতে লাগলেন। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের গল্প আমি এবং আমরার দ্বিতীয় পর্ব। এর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই বই পড়ুন এবং বইয়ের সঙ্গে থাকুন। টাটা।